নমস্কার। আজকে এসে গেছি সেই ঐতিহাসিক জায়গা, যে জায়গার নাম হচ্ছে সিঙ্গুর। আমরা সবাই জানি এখানে টাটার কারখানা হওয়ার কথা ছিল। কেমন ছিল স্বপ্নটা? রতন টাটা স্বপ্নটা দেখেছিলেন এরকমভাবে, মুম্বাইয়ের শহরে যখন একটি বাইক চলে এবং বাবা মা বসে থাকেন, তার মাঝে সেই বাচ্চা ছেলে বা মেয়েটি স্যান্ডউইচ হয়ে যায়। তো রতন টাটা ভেবেছেন সেই মধ্যবিত্তের কথাই, যে মধ্যবিত্ত একটি গাড়িতে করে 4 চাকায় করে ঘুরতে পারবেন এবং নিজেদের সীমা পরিসীমার মধ্যে, নিজেদের সামর্থ্যের মধ্যে। সেই জন্যই তিনি চেয়েছিলেন ন্যানো কারখানা করতে এই সিঙ্গুরের মাটিতে। আজকে দেখুন এই সিঙ্গুরের অবস্থাটা, দেখুন একবার, দেখুন অবস্থাটা একদমই জিটি রোডের পাশে ধুধু করছে পুরো জায়গা। কিচ্ছু নেই, না চাষের যোগ্য না কারখানা হওয়ার যোগ্য। এই জমিতেই কিছুদিন না, অনেকদিন আগেই যেটা হয়েছিল 2011 সালে পরিবর্তনের পর, এখানে সর্ষে বোনা হয়েছিল, কিন্তু সেই শস্য তো নেই, সেখানে ফসলও নেই। এখন এই বলছি এই কারণেই, যদি আজকে ন্যানো, তাহলে হয়তো এই হুগলি জেলা, এই দক্ষিণবঙ্গ এবং এই রাঢ়বঙ্গে একটা বড় পরিবর্তন হতো, মানুষের কর্মসংস্থানের জায়গা হতো। কিন্তু সেটি হতে দেওয়া হয়নি। হতে না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি তো ছিলই, তখনকার যে বিরোধী রাজনৈতিক দল ছিল, এখনকার তৃণমূল কংগ্রেস, তারা ভূমি রক্ষা কমিটির নামে বিশেষ কমিটি বানিয়েছিল। সেই কমিটির দায়িত্ব ছিল ভূমিকে রক্ষা করা। তারা এতটাই রক্ষা করেছেন যে এখানে না হয়েছে শিল্প, না হয়েছে চাষ। আর তৎকালীন বাম সরকার যে জমি অধিগ্রহণ নীতি গ্রহণ করেছিল, সেটা তো ছিল অত্যন্ত অপরিকল্পিত এবং আইনসম্মত না। তারা মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর নিপীড়ন করে তারা জমি অধিগ্রহণ করতে চেয়েছিলেন। তো মূলত পশ্চিমবঙ্গে দুটো কারণেই শিল্পের 12টা বেজে গেছে। 12টা না, 12টা বেজে 5, যেটাই বলবেন। তার জন্য দায়ী কিন্তু যতটা সিপিএম বা বাম সরকার, তার থেকে তত বেশি দায়ী হচ্ছে তৃণমূল সরকার। আজকে যদি দেখি আমরা, এই যে কারখানা হওয়ার কথা ছিল এখানে, সেই কারখানা হওয়ার যে ছোট ছোট নির্মাণগুলো হয়েছিল, সেই নির্মাণ সামগ্রী, তার স্থাপত্য, তার সেখানকার কলকারখানার যন্ত্রপাতি সব চুরি করে নিয়ে চলে গেছে। লোকাল তৃণমূলের নেতা নেত্রীরা এই কাজগুলো করেছে এবং আজকে একটি বদ্ধভূমিতে পরিণত হয়েছে। আমি দেখবো এখানে কিছু কিছু জায়গায় ওই যে লাউ চাষ হয়েছে, লাউ চাষ, তারপর কোথাও কোথাও হয়েছে ফুল চাষ, কোথায় কোথায় হয়েছে ধান, নামে ধান, আর হয়েছে তুষ। এই যে বিস্তীর্ণ একটা জমি, প্রায় 1000 জমি, এই জমিটা এমন একটা অবস্থা এবং তার লোকেশন, এত সুন্দর জমি এবং এত সুন্দর জায়গা, শিল্প স্থাপনের জন্য এত অনুকূল পরিবেশ পরিস্থিতি, মানে ভৌগোলিকভাবে পরিবেশ পরিস্থিতি ঠিকই ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং এখানকার শিল্প নির্মাণ করার জন্য স্বাচ্ছন্দ্য বা অনুকূল মানসিকতা। যে মানসিকতাটা এখানকার পলিটিক্যাল বা রাজনৈতিক হাওয়া অত্যন্ত খারাপ ছিল বলেই সম্ভব হয়নি, এবং যার কারণে রতন টাটা পরবর্তীকালে উনি পছন্দের তালিকায় রেখেছেন গুজরাটকে। 2006 থেকে যে ঘটনাটা ঘটেছিল, আজকে 2026 সাল। একটা কথা আছে, ইতিহাসকে যদি কেউ মনে না রাখে, ইতিহাসও তাকে মনে রাখে না। এবং আজকে আমরা যদি দেখি যে বাংলার মূল সমস্যার জায়গাগুলো, কর্মসংস্থান বা কলকারখানা নির্মাণ, সেই কলকারখানা নির্মাণ বা কর্মসংস্থানের যে মূল সমস্যার জায়গা, সেই সমস্যার জায়গা কিন্তু এই সিঙ্গুরেরই বাস্তব চিত্রটা বুঝিয়ে দেয় গোটা বাংলার কি অবস্থা। পশ্চিমবঙ্গে প্রায় 40 থেকে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করে, অথচ বাংলার এত কিছু অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও এখানে মানুষের কাজ নেই। ওই যে দূরে দেখছেন একজন চাষি বলবো না, তাকে কি বলবো, পাতা কুড়ানো বলবো, যেই বলবো কিনা, তিনি ওখানে এই কাজ করছেন। এই জায়গাটা তো এরকম হওয়ার কথা ছিল না। এখানে তো লোকের ব্যস্ততা, একটা বড় হাব হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমরা বারবার দেখেছি সেই সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত এবং অমনোযোগী সিদ্ধান্ত, এবং তাদের মানে মানুষের সঙ্গে প্রবঞ্চনা, যে প্রতিশ্রুতির প্রবঞ্চনা, সেটা সবটাই করেই সার্থক হয়েছে। এবং যে কারণে বলতে হয় এই সরকার হচ্ছে নির্মম সরকার। কেন বলছে এই সরকার নির্মম সরকার? কারণ এই সরকার মানুষের জন্য কখনো ভাবেনি, সিঙ্গুরবাসীর জন্য ভাবেনি, পশ্চিমবঙ্গের জন্য ভাবেনি। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারে বলা হয়েছে যে এই যে এখানে যে টাটা বিনিয়োগ করেছিল এবং টাটাকে সবকিছু গুটিয়ে চলে যেতে হয়েছে, তার জন্য তারা সুদ আসল সমেত একটা টাকা সরকার পক্ষকে দিতে হবে। সেই টাকার পরিমাণটা কত?
765.78 কোটি টাকা, এবং এই টাকাটা হচ্ছে 11% সুদে দিতে হবে, মোট 1000 কোটি টাকা। আজকে যদি আমরা দেখি রাজ্য সরকারের ডিএ বাকি, সরকারি বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগ করা হয় না, তার কারণ হচ্ছে সরকারের কাছে টাকা নেই। আমরা দেখেছি সুপ্রিম কোর্টও বলেছে এই সরকার যে কোমরের হাড় ভেঙে যাবে যদি ডিএ যে হারে দেওয়ার কথা সেই হারে যদি না দেয়। তো বোঝাই যাচ্ছে যে এই যে এত বিপুল পরিমাণে ঋণের টাকা দিতে হবে আজকে সরকারকে, আজও কালও দিতে হবে হয়তো। তো সেই কারণে আজকে যদি এই সিঙ্গুর সেজে উঠতো বা সিঙ্গুর আজকে শিল্পনগরী হয়ে উঠতো, আরেকটা শিল্পনগরী হয়ে উঠতো, তাহলে হয়তো বাংলাবাসীকে এরকম দুর্যোগের দিন দেখতে হতো না। তো সেই কারণে আপনাদের আমি আজকে প্রত্যক্ষ সরজমিনে এসে এই কথাগুলো বলার অর্থই হচ্ছে, আপনারা যদি কোনোদিন মনে হয় যে সিঙ্গুর আন্দোলন কি ছিল, কি হয়েছে, তো সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখে যারা হাত গরম করেছে, যারা রুটি শিখেছে, যারা ভাতের ভাতের হাড়িতে চাল ফুটিয়েছে, আপনি তাদের কথা ভাবেন, তারাই শুধু অর্থবান বিত্তবান হয়েছে। আজকে দেখুন এই বেচারাম মান্না এত 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 টাকা, আর এই এলাকার যেখানে যাবেন সেখানে তার হোর্ডিং পোস্টার, কত কোটি কোটি টাকা খরচা হচ্ছে, অথচ এই সিঙ্গুর নিয়ে কোনো বক্তব্য নেই, সিঙ্গুরের শিল্পাঞ্চল নিয়ে কোনো কথাবার্তা নেই। এবং চাষের জমি তো ছেড়েই দিন, এখানে তো এখন গরুও চড়বেন আর কিছুদিন পরে যা অবস্থা। তো সেই কারণে একটাই কথা, যে আমাদের কিন্তু গত 34 বছর এবং বিগত 15 বছর এই বাম শাসন আর তৃণমূল শাসন আমাদের বিরুদ্ধে, আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে যদি আপনি অন্যান্য রাজ্যে যান, সেই বিমারু রাজ্যগুলো আজকে অনেক এগিয়ে, কিন্তু আজকে আমাদের এই সুজলা সুফলে শস্য শ্যামলা এই বাংলা আজকে খরায় পরিণত হয়েছে, এখানে মরুভূমিতে পরিণত হয়েছে। তো সেই কারণে এই প্রত্যক্ষ ভাবে দেখানোর জন্য আমি আজকে এই সরজমিনে আসলাম, আপনাদের দেখানোর জন্য। যদি আপনারা কখনো সময় পান, নিজেদের দৈনন্দিন ব্যস্ততার কাজে একবার আসবেন, সিঙ্গুরে ঘুরে যাবেন। এই যে টাটার পরিকল্পনা ছিল, সেই জায়গাটা কেমনভাবে পড়ে আছে। হ্যাঁ, সত্যিই দেখে খুবই কষ্ট লাগে আমাদের, যে আমাদের নতুন প্রজন্মের যুবক যুবতীরা হয়তো এখানে কর্মসংস্থান পেতেন, কিন্তু আজকে কেউ পাচ্ছেন না। তো যার কারণে আমি বলবো, আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে সবাই এইটা মাথায় ভেবেই ভোট দেবেন, যে ভুল আমরা আগে করেছি আগামী দিনে আমরা যেন সেই ভুল না করি। আমরা এমন একটি সরকারকে যেন চয়ন করতে পারি, যে সরকার অন্ততপক্ষে এই বন্ধুর ভূপকৃতি থেকে যারা অন্ততপক্ষে বাসযোগ্য জায়গাটা করে তুলবে, এবং একটা অর্থনীতির জায়গা করতে পারবে, একটা শিল্পাঞ্চল দিতে পারবে, এবং যুবক যুবতীদের কাজ দিতে পারবে। বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা, বাংলার যুবক যুবতীরা কিন্তু ভাতা চায় না, তারা কাজ চায়, তারা পার্মানেন্ট সলিউশন চায়, তারা সাময়িক ভাতা চায় না। এই কথা বলে আজকের এই প্রতিবেদন শেষ করছি। যদি সকলে একবার সময় পান, অবশ্যই আসবেন, দেখে যাবেন। আজকে আমাদের এই যারা আমরা স্কুল পাঠ্যে সিঙ্গুর আন্দোলনের কথা পড়ি, নন্দীগ্রাম আন্দোলনের কথা পড়ি, দেখে যাবেন এখানকার কি বাস্তব অবস্থা, কি জায়গা ছিল, কি জায়গা হয়ে গেছে, কি হতে পারতো, কি হয়নি। হ্যাঁ, এইটাই সেই সিঙ্গুর। পাঠ্যপুস্তকে আমরা জানি সিঙ্গুর আন্দোলনের কথা বলা হচ্ছে, সিঙ্গুর আন্দোলনের কথা মধ্যশিক্ষা পর্ষদ ছাপিয়েছে। সেই বইতে একজন নেতার নামও আছে, পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। কথাটা কেন বলছি, এই যে আজকে সিঙ্গুরকে যারা শ্মশান ভূমিতে পরিণত করেছে, একটি বদ্ধ ভূমিতে পরিণত করেছে, সেই শ্মশান ভূমির হোতা ছিলেন তিনি। আমাদের এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা সেই মন্ত্রীর নাম পড়ছেন, বা সেই তৃণমূল নেতার নাম পড়ছেন। এখন ইতিহাসের পাতায় বা বইয়ের পাঠ্যপুস্তকে কাদের নাম থাকে? যাদের মহৎ কর্ম থাকে। পার্থ চ্যাটার্জি কোন মহৎ কর্মটা করেছেন? উনি যেই মহৎ কর্ম করেছেন, নাকতলার বাড়িতে বসে উনি যে এসএসসিতে যারা মানে দাগি, তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। সিবিআই অলরেডি চার্জশিটও দিয়েছে, 3 বছর জেল খেটেছেন। তার বাড়িতে টাকার মেশিন লাগিয়ে টাকা গুনতে হয়েছে, সোনা পাওয়া গেছে, প্রচুর নথি পাওয়া গেছে, এবং তার বান্ধবীকেও পাওয়া গেছে। এখন এই কথাটা কেন বলছি এই কারণেই, সিঙ্গুরের আন্দোলন, সিঙ্গুরের জমি অধিকার রক্ষা যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে একটি বড় রকমের দুর্নীতি হয়েছে, বড় রকমের বিশ্বাসঘাতকতা হয়েছে। আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে বারবার এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, না হয়েছে চাষের জমি, না হয়েছে কারখানা, কোনো কিছুই হয়নি। কিন্তু কথা হচ্ছে, ওই পার্থ চ্যাটার্জির নাম কেন পাঠ্যপুস্তকে থাকবে? আজকে পশ্চিমবঙ্গের প্রায় 40 থেকে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে গিয়ে কাজ করে, তারা তো এই রাজ্যেই কাজ করতে পারতেন। তাদের ছেলেমেয়েরা হয়তো এই রাজ্যেই আছেন, তারা আমাদের সরকারি স্কুলে পড়াশোনাও করছেন, এবং তারা সরকারি স্কুলে পড়াশোনা করতে গিয়ে পাঠ্যপুস্তকে তার নামও পড়ছে। তো যাদের বাবাকে বা মাকে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতে হয় পরিযায়ী হয়ে, আজকে এখানে কারখানা হওয়ার কারণে সেই লোকটার নাম পড়তে হচ্ছে তাদেরই ছেলে মেয়েকে।
এর থেকে লজ্জার আর কি আছে? তো সেই কারণে আমাদের ভাবতে হবে এটাই, যে এই গোটা পশ্চিমবঙ্গে যে কর্মহীনতা, বেকারত্ব, কলকারখানা, শিল্প কলকারখানা না থাকার তার মূল কাণ্ডারি কিন্তু হচ্ছে এই মা মাটি সরকারের চক্র। এই চক্রটাই হচ্ছে সবকিছুর মূলে। তো সেই কারণে আপনারা সবাই জানেন যে সিঙ্গুরের কি অবস্থা এবং সিঙ্গুরের পরিস্থিতি কেমন। যে এই পরিস্থিতিটা দেখার জন্য, বোঝার জন্য আপনাদের না একবার আসতে হবে। আসুন, এই জিটি রোডের পাশে একবার এসে দেখুন এই বিস্তীর্ণ ভূখণ্ড। দেখলে আপনাদের মনটা জেগে উঠবে যে সত্যি তো এখানে একটা অন্য কিছু হওয়া উচিত ছিল। আর এখান থেকেই মাত্র 60 কিলোমিটার এগিয়ে গেলে বর্ধমান, 128 কিলোমিটার এগিয়ে গেলে হচ্ছে দুর্গাপুর। অথচ এই শহরই আজকে এই অবস্থা। তো সেই কারণে সবাই ভাবুন, যেমন ভাবার চেষ্টা করুন এবং সবাই একটা সংকল্প নিন। গত 34 বছর এবং গত 15 বছরে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কতটা বিশ্বাসঘাতকতা হয়েছে। বিশ্বাসঘাতকতার জন্যই কিন্তু আমি সিঙ্গুরে এসেছি। আপনারা সবাই এই কথা মাথায় রেখে আগামী দিনের ভাবনা চিন্তা করুন এবং ওই ধরনের যারা নাকি পাপী চোর, তাদের নাম যাতে বইয়ের পাতা না থাকে তার জন্য সংকল্পবদ্ধ হন। এমন একটি সরকার গঠন করুন যে সরকার অন্তত পক্ষে এই মরুভূমি বা এই শ্মশান ভূমি থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করবে। সকলকে নমস্কার।